আসসালাম, কেমন আছো? সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের বাসায় সবাই ভালো আছে? প্রিন্স, তাসিফ, জি স্যার। জি স্যার। সবাই সুস্থ তো আছে? সবাই সুস্থ আছে তো? Yes, স্যার। আলহামদুলিল্লাহ। প্রিন্স, তোমার? জি স্যার, সবাই সুস্থ আছে। ঈদ ঈদ সব কাটাইছে ভালো মতো। হুম, কি? ঈদ একদম ভালো কাটাইছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? Yes, স্যার। আচ্ছা, আমাকে একটু এর ফাঁকে একটু বলো তোমাদের দ্বিতীয় সাময়িকের পরীক্ষার ইয়েটা একটু বলো, সিলেবাসটা একটু বলো তো। এখানে একজন আমার কথা কি বুঝছো? দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসটা আমাকে একটু বলো তোমাদের। মানে ফাতেমা, তুমি কি আছো? তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা সিলেবাসটা আমাকে একটু দেখে জানাও। প্লিজ রেহান, তুমি কি আছো? দ্বিতীয় সাময়িকের পরীক্ষার আমাদের স্যার দেখাচ্ছি, সিলেবাস দেখাচ্ছি। আচ্ছা, মিউট করো, স্যার মিউট। দ্বিতীয় সাময়িকের হ্যাঁ, বলো। স্যার দ্বিতীয় সাময়িকের পরীক্ষা অধ্যায় আছে। ষষ্ঠ অধ্যায় একটা আছে, সপ্তম অধ্যায় একটা আছে, অষ্টম অধ্যায় একটা, নবম অধ্যায় আছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম না? ষষ্ঠ, নবম। নবম, অষ্টম, নবম। নবম। চার- জি চারটা আছে না? জি। ওয়ালাইকুম সালাম। সাত আট নয়। প্লিজ, সে বুঝছি। ষষ্ঠ, তোমার ষষ্ঠ সপ্তম, আমরা এখন মানে অষ্টম অধ্যায় আছে না শব্দের মানে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ষষ্ঠ শেষ, সপ্তম শেষ, আমরা এখন অষ্টম আছি। তোমাদেরকে বন্ধের পড়া দিয়েছিলাম তাই না? মনে হয় অষ্টম আর নবম। যাই হোক, আমরা অষ্টম অধ্যায় থেকে শুরু করবো। অষ্টম অধ্যায় মনে হয় আমরা কিছুদিন আগে ছিলাম, সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তার আগে একটু বলো সবাই আসছো কিনা, আমরা 2 মিনিট ওয়েট করি। বলো সবাই, সবার ঈদ কেমন কাটছে একটু বলো।
আমরা করতেছিলাম শব্দের কথা, তাই না? সরি, অষ্টম অধ্যায়, শব্দের কথা। কতটুকু পড়ানো ছিল বলতো একটু শব্দের কথার মধ্যে? শব্দের উৎপত্তি মানে পড়ানো হয়েছিল, সঞ্চালন মানে পড়ানো হয়েছিল নাকি? আমরা আজকে এই জায়গাতে শুরু করবো তরল পদার্থের সঞ্চালন ও শব্দের বেগ। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। আমরা তো জানি যে শব্দ চলাচল করে সঞ্চালন এবং প্রসারণের মাধ্যমে, অথবা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। তোমরা খুব সম্ভবত হারমোনিয়াম দেখছো, তাই না? হারমোনিয়াম, হারমোনিয়ামে যে শব্দটা উৎপন্ন হয় সেটাও কিন্তু সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। ঠিক আছে, যেমন ধরো আমি ক্লাসে কথা বলতেছি, তুমি ক্লাসের শেষ লাস্ট বেঞ্চে আছো। ঠিক আছে, তাহলে আমার কথাটা তোমার কাছে কিভাবে পৌঁছাই? একটা মাধ্যম তো লাগবে না? তো সেই মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে এই বায়ু মাধ্যমে কথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তাহলে এই কথাটা কিভাবে যায়? সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। ব্যাপারটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। ধরো আমি যখন মুখ থেকে একটা শব্দ বের করি, তাহলে কতগুলা শব্দের অণু বের হয়। ধরো শব্দের অণুটা তোমার মুখের সামনে যে বায়ু স্তর আছে, সেই বায়ু স্তরটা কি করে ধাক্কা দেয়, সে বায়ুস্তর তার পাশের বায়ুস্তরকে ধাক্কা দেয়, এবং ধাক্কা ধীরে ধীরে কি হয়, সামনের দিকে চলে যায়। একটু খেয়াল করো, ধাক্কা দেওয়া কথার মানে কি, যখন তোমার মুখের সামনে যে বায়ুস্তর আছে সেটাকে যখন সে ধাক্কা দিবে, তখন সে সংকোচন হয়ে যায়, এবং সে যখন পরের স্টেপে আরেকজনকে ধাক্কা দিবে, তখন সেটা হয়ে যাবে সংকোচন, এবং আরেকটা হয়ে যাবে প্রসারণ। কথাটাকে বুঝছো সবাই? আচ্ছা, আমি একটু ড্র দিই, তুমি একটু তোমার তো এদিকে তাকাও, এই স্প্রিং এর দিকে একটু তাকাও। ধরো তুমি এই জায়গা, এই জায়গাটা স্প্রিং কল্পনা না করে এই পুরোটাকে একটা বায়ুস্তর কল্পনা করো, এই পুরোটাকে বায়ুস্তর কল্পনা করো। ঠিক আছে, তুমি এখানে কথাটা বললে, কথাটা বলার ফলে এই কথাটা প্রথম বায়ুস্তরকে ধাক্কা দিবে। ধরো একটু বাদ দাও, ধরো একটু নাই, তুমি কথা বলার সময় মুখ থেকে যে শব্দটা বের করবে, সেই শব্দটা প্রথমে প্রথম বায়ুস্তরকে ধাক্কা দিবে। তাহলে প্রথম কিন্তু বায়ুস্তর ছিল স্বাভাবিক, এরকম এরকম ছিল স্বাভাবিক। যখন তুমি কথাটা বলতেছো, তখন সে তখন সে কি হলো, সংকোচন হলো। সংকোচন হওয়ার পরে সে পরে বায়ুস্তরটাকে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে ধাক্কা দেওয়ার পরে এটা যখন সংকোচন ছিল, সেটা কি হয়ে যাবে, প্রসারণ। আবার সেটা হয়ে যাবে সংকোচন। মানে এইভাবে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের মাধ্যমে শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, এখন কথা তো আমরা তিন জায়গা থেকে বলতে পারি। তাহলে এই যে শব্দের সঞ্চালনটা তিন জায়গা হয়, কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যমে। আচ্ছা, এবার আসি আমরা প্রথম দেখবো তরল মাধ্যমে সঞ্চালন এবং শব্দের বেগটা একটু দেখবো। শব্দের বেগ কথা মানে কি, মানে শব্দটা কি কত জোরে যাচ্ছে, সেটা হচ্ছে শব্দের বেগ। আচ্ছা, এখন দেখো কি বলছে, আমরা আগেই বলছি যে সঞ্চালনের জন্য মাধ্যম দরকার। মাধ্যম মানে কি, মিডিয়াম, মাধ্যম দরকার। আমি যে কথাটা এক জায়গা থেকে এক জায়গায় যাবে, সে তার জন্য মাঝখানে একটা মাধ্যম দরকার হয়, মানে বাহকের দরকার হয়। মাধ্যম ছাড়া শব্দ কি হবে না, সঞ্চারিত হয় না। শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর কি মাধ্যমে, বায়ু মাধ্যমে। কেউ কি বলতে পারবা কেন কেন শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে? কেউ কি বলতে পারবে যারা আছো? তরল এবং বায়বীয় বায়বীয় অপেক্ষা কেন শব্দ কঠিন পদার্থের মাধ্যম দিয়ে অতি দ্রুত চলে? কেউ কি বলতে পারবে? কাইস ফাতেমা কি পারবে? কাইম হাসান?
তোমরা কি আসো? একটু বলো কেন শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি দ্রুত তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়া, বা তরল এবং বায়বীয় মাধ্যম অপেক্ষায় কেন কঠিন মাধ্যমে শব্দ বেশি দ্রুত? কে কি বলতে পারবে? কেউ পারবে না? স্যার কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে শব্দের বেগ তরল এবং বায়বীয় তুলনায় সবচেয়ে দ্রুত কেন? এখানে বলছে না শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে। এই কঠিন মাধ্যমে কেন সবচেয়ে বেশি দ্রুত চলে, কেন তরলে এবং বায়বীয় মধ্যে দ্রুত চলতে পারে না? স্যার শব্দের কম্পনের কারণে। না, কম্পন তো হচ্ছে, কম্পনটা হবে তুমি শব্দ উৎপত্তি উৎপত্তি থেকে, মানে যে জায়গাতে শব্দটা বের হচ্ছে, কিন্তু শব্দটা যাচ্ছে একটা মাধ্যমে, কঠিন মাধ্যমে যায়, তরলের মাধ্যমে যায়, বায়বীয় মাধ্যমে যায়। এখন ওরা বলতেছে যে কঠিন মাধ্যমে শব্দ খুব তাড়াতাড়ি পৌঁছায়। মনে করো যে তোমরা ট্রেনের ট্রেন লাইন দিয়ে ট্রেন আসার সময় আমরা কি করি, তোমরা ক্লাস 6 7 6 বা 5 পড়ছিলা, ট্রেন অনেক দূরে থাকলেও আমরা যখন ট্রেন ট্রেন লাইনে লোহার মধ্যে কান পাতি, তখন ট্রেন আসার শব্দটা শোনা যায়, কিন্তু চোখে দেখা যায় না, কারণ এটা অনেক দূর। কারণ কি? কারণ ট্রেন লাইন দিয়ে চলার সময় যে শব্দ উৎপন্ন করে সে শব্দটা কঠিন মাধ্যমে তাড়াতাড়ি আসে, বুঝছো? সেজন্য অনেক দূর থাকা সত্ত্বেও ট্রেন লাইনে কানে কান পাতলে ট্রেন আসার শব্দটা শোনা যায়। এই কারণ, এই কারণ কি? কারণ কঠিন মাধ্যমে শব্দ খুব তাড়াতাড়ি আসে, যেটা তুমি খালি চোখে বা বাতাসের মাধ্যমে সব শব্দটা তাড়াতাড়ি আসে না। তো আমার কথা হচ্ছে যে কঠিন মাধ্যমে কেন শব্দের বেগটা এত দ্রুত, তরলে কেন দ্রুত দ্রুত নয়, বা বায়ু বিভাগে কেন দ্রুত নয়? আর কি পারবে? মেহজাবিন, কাইম হাসান, প্রিন্স রিহান, সাইফ, তৌসিফ। जी सर। হ্যাঁ, পারবে? একটু চিন্তা করো না। স্যার কঠিন মাধ্যমের বেগ দ্রুত। কঠিন মাধ্যমে দ্রুত তো ওরাই আই মিন বলতেছে। শব্দের বেগ। হ্যাঁ, দ্রুত ওরাই বলতেছে, কিন্তু কেন, কেন কঠিন মাধ্যমে শব্দের বেগটা দ্রুত যাচ্ছে, কেন সেটা বায়ুর মাধ্যমে দ্রুত যাচ্ছে না? তোমরা কি আন্ত আণবিক শক্তি বলে কোনো কথা শুনছো? আন্ত আণবিক শক্তি? ইয়েস স্যার। সবাই বলো তো কি আন্ত আণবিক শক্তিটা কি? তোমরা না পারাটা আসলে লজ্জার না, তোমরা একটু ইয়ে করো, কোঅপারেট করো। না পারাটা মানে সমস্যা না, তোমরা পারার জন্য একটু কোঅপারেট করো। আমি তোমাদের কাছ থেকে বের করার চেষ্টা করতেছি। আমি যদি বলে দিই তাহলে আজ বললে কাল ভুলে যাবে। তো আমি তোমাদের কাছ থেকে বের করার চেষ্টা করতেছি যেন তোমরা এটা মনে থাকে। তোমরা কি আন্ত আণবিক শক্তির সম্বন্ধে জানো? কেউ কেউ কি জানো? বলতে পারবে আন্ত আণবিক শক্তিটা কি, বা শুনছো কিনা? আচ্ছা, যদি এটা না বুঝো তাহলে আমি তোমাদের আরেকটা জিনিস বলি। একটা পাত্রের মধ্যে বা একটা তরল যে পাত্রে রাখা হয় সে পাত্র ধারণ করে কিনা, একটু শুনছো কিনা? ইয়েস স্যার। আচ্ছা, আর একটি একটি বক্সে বা একটি রুমে যদি গ্যাসটা কি বায়বীয় পদার্থ না? ওই গ্যাসটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই গ্যাসটা পুরো রুমটা দখল করে নেয়। এটা এতটুকু বুঝছো কিনা? ইয়েস স্যার। আচ্ছা, আর কঠিন পদার্থের অণুগুলো যত কাছাকাছি থাকে, তরল পদার্থের অণুগুলো কি তত কাছাকাছি থাকে নাকি একটু দূরত্ব বজায় রাখে? দূরত্ব বজায় রাখে। তার মানে কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করার বিধে এটা কঠিন পদার্থ। আর তরল পদার্থের একটা অণুর সাথে আরেকটা অণুর একটা ডিস্টেন্স আছে। আর বায়বীয় পদার্থের ডিস্টেন্স নাই বললেই চলে। কথাটা ঠিক কিনা? বুঝছো কিনা ইয়েস এতটুকু? স্যার। এখন কেন কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত চলে একটু খেয়াল করো। আমি তোমাদেরকে একটু আগে বললাম
আমি ক্লাসে যখন কোনো একটা কথা বলতেছি সেই কথাটা লাস্ট বেঞ্চে কিভাবে যায়, সব কোনো একটা মাধ্যমে যায়, মাধ্যমে। সে মাধ্যমটা কি? বায়ু মাধ্যম। তার মানে আমাদের বায়ু মাধ্যমে যে অণুগুলো আছে সে অণুগুলো একটা অণু আরেকটা অণুকে কি করে ধাক্কা দেয়। তো আমি যে এখন কথা বলতেছি ক্লাসে, সেই ক্লাসের মাধ্যমে কথাটা তোমার কানে যাচ্ছে কি মাধ্যমে? কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে, নাকি বায়বীয় মাধ্যমে? একটু বলো তো। ধরো আমি ক্লাসে কথা বলতেছি, তুমি লাস্ট বেঞ্চে বসে আছো, আমার কথাটা স্যার তোমার, হ্যাঁ বলো। স্যার বায়বীয় মাধ্যমে। বায়বীয় মাধ্যম যাচ্ছে, আচ্ছা। তাহলে এই বায়বীয় মাধ্যম যাওয়ার কারণ কি? কারণ আমাদের আমাদের ওই রুমে বায়বীয় কি ছিল? পদার্থ ছিল, তাহলে অণু ছিল। একটা অণু আর একটা অণুকে ধাক্কা দিচ্ছে, আচ্ছা। এখন আমি যদি কথাটা বায়বীয় মাধ্যমে না পাঠাই, যদি কঠিন মাধ্যমে পাঠাই, তাহলে কথাটা অনেক দ্রুত যাবে। কেন? কঠিন মাধ্যমের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে, আর বায়বীয় মাধ্যমে অণুগুলোর মধ্যে অনেক ডিস্টেন্স থাকে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। ধরো এই একটা আমি বক্স আঁকলাম, একটু খেয়াল করো। এই বক্সে ধরো এটা হচ্ছে কঠিন পদার্থ, ঠিক আছে? দেখো এই কঠিন পদার্থে ধরো অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। মিউট করো তৌসিফ। ধরো এটা হচ্ছে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে। একটু মনোযোগী হও, আমি আঁকা ট্রাই করতেছি। ধরো এটা হচ্ছে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের মাধ্যম ভিতরে অণুগুলো কিভাবে থাকে সেটা দেখালাম। এবার আমি আরেকটা বস্তু দেখাচ্ছি। ধরো এই আরেকটা বস্তু, এই বস্তুটা ধরো হচ্ছে বায়বীয় পদার্থ। তো বায়বীয় পদার্থ অণুগুলো কি থাকে? অনেক ফাঁক থাকে, তাই তো? এতটুকু বুঝছো তো? আচ্ছা, তাহলে আমি এই জায়গা থেকে আমি শব্দের উৎস থেকে কথা বলতেছি। ধরো আমি এই জায়গা থেকে কথা বলতেছি, তো এই কথাটা যখন আমি মুখ থেকে বের হবে, তখন প্রথম কথাটা মানে কথার যে ভয়েসটা সেটা প্রথমে এই অণু কাছে যাবে, সেই অণু একে ধাক্কা দিবে, এই অণু একে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে 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 এই কথাটা এই জায়গায় আসবে। এখন দেখো, এক কথাগুলা বা কম্পাঙ্কটা এক অণুকে আর অণুকে ধাক্কা দিচ্ছে, কিন্তু মাঝখানে কোনো গ্যাপ নাই। তার মানে কথাটা অতি দ্রুত চলে যাবে এখানে, বুঝছো? আর যদি এই কথাটা এখন আমি বায়বীয় মাধ্যমে পাঠাই, তাহলে একটু খেয়াল করে কি হচ্ছে। ধরো এই বায়বীয় মাধ্যমের কথাটা যখন আমি এখান থেকে কথাটা বলতেছি, তখন কি হয়? তখন কথাটা মুখ থেকে বের হয়ে প্রথমে এই অণুকে দিবে, এই অণু এই অণুকে দিবে। তাহলে এই অণু যখন এই অণুকে দিবে, তখন মাঝখানে অনেক গ্যাপ আছে না? গ্যাপ থাকার কারণে এই শব্দটা প্রথম জায়গা থেকে শেষ জায়গায় পৌঁছাতে অনেক সময় নেয়। তার মানে সময় নেয় মানে মানে কি? এটার বেগ কি হচ্ছে? কম, এটা বেগ হচ্ছে কি? বেশি। এখন বুঝছো কেন কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগটা বেশি, তরল বায়বীয় পদার্থের শব্দের বেগটা কেন কম? ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? বিবি মরিয়ম মনে খুব একটু পরে আসছো। কাইম হাসান, কানিস ফাতেমা, একটু বলো। প্রিন্স রেহান, সাইদ, তৌসিফ, একটু বলো আমাকে, বুঝছো কেন কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি? ইয়েস স্যার। তাহলে এখন আমরা বলতে পারি, তার মানে তার মানে আমাকে বলতো তরল পদার্থের শব্দের বেগ বেশি হবে নাকি বায়বীয় পদার্থের শব্দের বেগটা বেশি হবে? কেউ কি বলতে পারবে তরল পদার্থের শব্দের বেগ বেশি হবে নাকি বায়বীয় পদার্থের শব্দের বেগ বেশি হবে? আমার প্রশ্নটা তোমরা কি বুঝো নাই? আমি আবার বলতেছি, তরল পদার্থের মধ্যে শব্দের বেগ বেশি হবে নাকি বায়বীয় পদার্থের মধ্যে শব্দের বেগটা বেশি হবে? একটু চিন্তা করে বলো। স্যার তরল পদার্থে শব্দের বেগ বেশি হবে। গুড। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি এখন আমি এই জিনিসটা পড়ানো লাগতেছে না যে কঠিন পদার্থের শব্দের সঞ্চালন এবং বেগটা তোমরা এই পরীক্ষাটা বাসায় পড়বে, বায়বীয় পদার্থের মধ্যে পড়বে। দেখো এখানে তিনটা, দেখো এই তিনটা বেগের মান দেওয়া আছে।
দেখো বায়ুতে শব্দের বেগ সবচেয়ে বেশি কত, 343 মিটার পার সেকেন্ড। বায়ুতে সবচেয়ে কম, পানিতে আরো একটু বেশি। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে কি, কঠিন পদার্থ। দেখো কঠিন পদার্থ শব্দের বেগটা সবচেয়ে বেশি, এটা একটু শিখবে। দেখো কঠিন পদার্থে খুব বেশি, পানিতে আরেকটু কম, বায়বীয় পদার্থে আরো কম। এটা একটু শিখবে, বুঝছো? পরীক্ষা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো আমরা একটু দেখবো প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আচ্ছা আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে। কম্পনশীল মনে রাখবা, শব্দ উৎপন্ন হতে হবে। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম, মানে যে আগে যে ক্লাসটা হয়েছিল, যে কোন শব্দ উৎপন্ন হতে হলে সেটা কাঁপতে হবে বা কম্পন হতে হবে। কম্পন না হলে কিন্তু শব্দ উৎপন্ন হবে না। আমি তোমাদেরকে এটা বলছিলাম, তোমরা দেখো তোমাদের গলায় একটু ধরে দেখো, কথা যেমন বলতেছো গলায় স্বরটা কিন্তু কাঁপতেছে। মানে কোনো বস্তু যখন কাঁপবে বা কম্পন হবে তখন শব্দ বেরোবে, কম্পন ছাড়া শব্দ তৈরি হবে না। কথা বুঝছো? সেজন্য বললাম যে দেখ, সেজন্য এখানে বলা হচ্ছে আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে, সেই শব্দ মাধ্যম দিয়ে সকল দিকে সঞ্চারিত হয়। এখন প্রশ্ন হলো আমরা কি করে শব্দ শুনতে পাই? আমাদের কানের বাহিরে অংশের আকৃতি দেখতে অনেকটা ফানেলের মতো। একটু খেয়াল, সবার কানটা একটু খেয়াল করে, আমাদের কানটা অনেকটা কি ফানেলের মতো। শব্দ যখন এই ভিতরে প্রবেশ করে, মানে কানে যখন প্রবেশ করে, তখন শব্দ একটি ছিদ্রপথে যায়, যা শেষ প্রান্তে একটি টান টান পাতলা পর্দা আছে। একটু খেয়াল করো, ধরো এটা আমাদের কান, ঠিক আছে? এই কানে ধরো এটা হচ্ছে কানের ভিতরে একটা নল আছে না, নল, এবং সেই শেষ প্রান্তে একটা কি আছে, পর্দা আছে। তাহলে যখন শব্দটা কানের মধ্যে দিয়ে ঢুকে নল দিয়ে গিয়ে ওই পর্দাকে আঘাত করে, কথাটা এই কোন না, একে বলা হয় কানের পর্দা। এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে, কাজটি হলো শব্দের কম্পন কানের পর্দাকে কাঁপায়। কথা বুঝছো? এখন যে শব্দগুলো যাচ্ছে সেই শব্দটা বায়ুর মাধ্যমে এসে এই পর্দার গায়ে পড়ে এবং পর্দাটা কি হয়, কাঁপতে শুরু করে। তোমরা তো দেখবা, ধরো কতগুলা মিউজিক বক্স দেখছো, যেখান থেকে সাউন্ড বের হয়, বড় বড় মিউজিক বক্স, বিয়ে শাদিতে বা বড় বড় ইয়েতে দেখা Yes, যায়। sir. ওই মিউজিক Yes, বক্সের sir. সামনে দেখবে একটা পর্দা আছে, যখন মিউজিকটা চালানো হয় পর্দাটা কাঁপতে শুরু করে। ঠিক তেমনি হচ্ছে এরকম আমাদের কানের ভিতর পর্দা আছে, শব্দটা গিয়ে এই পর্দাতে গিয়ে আঘাত করে, তখন পর্দাটা কাঁপতে শুরু করে। পর্দা এই কম্পনকে কানের ভিতর অংশে পৌঁছে দেয়, সেখান থেকে শব্দ আমাদের কোথায় যায়, মস্তিষ্কে যায়। যখন ওই কানের পর্দাটা কাঁপতে শুরু করে, সে কাঁপাটা আমাদের মস্তিষ্কে পৌঁছায়। এইভাবেই আমরা শব্দটা শুনতে পাই। কানের পর্দা যে গুরুত্বপূর্ণ কাজ করে তা জানার একটি পরীক্ষা করব। আমরা জানি যে কানের পর্দা কিভাবে কাজ করে, এবং সেই যে একটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা একটা পরীক্ষা আমরা এই জায়গায় দেখবো। একটু খেয়াল করে কি বলছে, শব্দের কম্পন কিভাবে কানের পর্দায় কম্পন সৃষ্টি হয় সেটা আমরা দেখবো। প্রয়োজনীয় উপকরণ খেয়াল করো, টিনের একটি পাত্র, আর ওই যে তোমরা যে সফট ড্রিঙ্কস খাও ক্যান, সেটাও হতে পারে, এবং একটি রাবারের কি আছে, বেলুন। আচ্ছা ক্যানের দুই মাথা কেটে নাও। ক্যান মানে বুঝছো, এই যে তোমরা যে পেপসি তারপরে কোকা-কোলা খাও, এই কোনটা ক্যান নিবা, ক্যানের যে দুই মাথাটা কেটে নিবা, এই দুই মাথাটা কি থাকবে, উন্মুক্ত থাকবে। আচ্ছা বেলুনটি টান টান করে লাগিয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দাও। বুঝছো? তোমরা এখানে বেলুনটাকে এইভাবে লাগিয়ে দাও, লাগিয়ে রাবার দিয়ে বেঁধে দাও। বুঝছো? মানে এক পাশ খালি থাকবে আর অন্য পাশ রাবার গেদার ফিল আপ থাকবে। বুঝছো ব্যাপারটা কি কিরকম? আচ্ছা এক মাথা বন্ধ থাকবে, এক মাথা কি করে দাও, বন্ধ করে দাও। বুঝছো ব্যাপারটা কিরকম? ক্যান নিবা, ক্যানের দুই মাথা খালি থাকবে, একটা রাবার নিয়ে এটাকে এরকম করে দিবা, দিয়ে একটু বেলুন নিয়ে এক সাইড বন্ধ করে দিবে এবং ওইটা রাবার দিয়ে বন্ধ করে দিবে। তার মানে এক পাশ খোলা থাকবে, এক পাশ কি থাকবে, বন্ধ থাকবে। বুঝছো বিষয়টা কিরকম? আচ্ছা এবার টান টান করা বেলুনের উপরে 4-5টা গমের দানা বা ঢাল কি চাল রাখো। এই যে উপরে যে রাবার থাকবে বা বেলুন, তার উপরে কয়েকটা গমের দানা অথবা চাল রাখো। আচ্ছা
তোমার কোনো বন্ধুকে ক্যানের খোলা মুখের সামনে হুড়ে হুড়ে শব্দ করো, মানে যে কোনো শব্দ করতে বলবা, কোনটা যে জায়গায় খালি সেই জায়গায় শব্দ করতে বলবে। খেয়াল করলে দেখবে যে উপরে যে চাল বা গম আছে সেগুলো কি হচ্ছে, সেগুলো কি হচ্ছে, লাফাচ্ছে। কথা বুঝছো? ঠিক ঠিক তুমি এই বেলুনে এই সাইডটাকে তোমরা আমাদের কানের পর্দাকে কল্পনা করো, আমাদের কানের পর্দাটার মধ্যে যখন কোনো শব্দ গিয়ে পৌঁছাবে তখন আমাদের কানের পর্দাটা কি হয়, কাঁপা শুরু করে। বুঝছো কিভাবে? সবাই পরীক্ষাটা কি বুঝছো? ইয়েস। আচ্ছা, এবার তাহলে আমরা শ্রাবতার সীমা বা নলেজ, শ্রাবতার সীমা কথার মানে কি, আমরা কিন্তু পৃথিবীতে দেখবো বা সব জায়গায় অনেক শব্দ হয়। ধরো ধরো আমার বাসার মধ্যে অনেক শব্দ হচ্ছে, তোমার বাসার মধ্যে অনেক শব্দ হচ্ছে, কিন্তু তোমার বাসার শব্দ আমি শুনতে পাই না, আমার বাসার শব্দ আমি তুমি শুনতে পাও না। তার মানে শব্দ উৎপন্ন যে জায়গায় হয় সেই জায়গা থেকে যে শুনবে সেই জায়গার এই দুই জায়গার মাঝখানে একটা পার্থক্য থাকবে, একটা লিমিটেশন আছে। মানে এর থেকে লিমিটেশন বেশি হলে শব্দ শুনবো না, এর চেয়ে কম হলেও শব্দ শুনবো না। তোমাকে জানো যে অনেক শব্দ হয় কিন্তু আমরা সেটা সামনে থাকা সত্ত্বেও শুনতে পাই না। কথা বুঝো নাই? ধরো তোমাদের বাসায় যে শব্দ হচ্ছে, আমি আমি এখানে বসে শব্দ শুনতে পাচ্ছি না, কেন? তোমাদের বাসায় যে শব্দটা উৎপন্ন হচ্ছে, যেখানে উৎপন্ন হচ্ছে উৎপন্ন স্থান থেকে আমার অবস্থা অনেক দূরে, যার কারণে আমরা শুনতে পাই না। আচ্ছা, এমনও শব্দ হয় যেটা তোমার থেকে খুব কাছাকাছি বা তোমার পাশেই উৎপন্ন হচ্ছে কিন্তু তুমি শব্দটা শুনতে পারো না। সেজন্য আমরা বলি আমাদের শ্রবণের একটা সীমা আছে। খুব কম শব্দ আমরা শুনতে পাই না এবং খুব বেশি শব্দ আমরা শুনতে পাই না। তাহলে এই সীমাটা কত, সেই সীমাটাকে বলা হয় শ্রাবতার সীমা। সব বুঝছো জিনিসটা কি? আচ্ছা, এই ইয়েস স্যার। এই শ্রাবতার সীমাটা আমি তোমাদের এখানে ডিটেলস না বলে সরাসরি আমি একটু বলে দিচ্ছি, তোমরা এটা বাসায় পড়বে। আমরা 20 থেকে 20,000 হার্স কম্পন হচ্ছে কি, কম্পন হার্স কেন আমরা যে বলি, এটাকে বললাম না যে শব্দ উৎপন্ন হতে হলে কম্পন হতে হবে, ওই কম্পনশীলের একক হচ্ছে কি হার্স, হচ্ছে এইচ জেড বলে হার্স। আচ্ছা, তাহলে আমরা এই কম্পনশীলের মান কত, 20 থেকে 20,000। মানে এই কম্পনশীলের মান যদি 20 থেকে 20,000 মধ্যে হয় তাহলে আমরা শব্দটা শুনতে পারবো। তাহলে কথা হচ্ছে যদি কোন একটা বস্তুর কম্পনশীল বস্তুর মান যদি হয় 1 হার্টজ বা 10 হার্টজ তাহলে আমরা শব্দ শুনতে পারবো। ধরো তোমার পাশে একটা বস্তু দেওয়া আছে, সেই বস্তুটা কম্পন হচ্ছে এবং কম্পন হওয়ার ফলে ওই জায়গায় 10 হার্টজ বা 10 হার্টজ পরিমাণ কম্পন হচ্ছে, কিন্তু কম্পন হলেও আমরা শব্দ শুনতে পাচ্ছি না, কেন? সেটা 20-এর নিচে বলে। কথা বুঝছো? তার মানে আমাদের চারপাশে অনেক বস্তু কম্পনশীল হয় কিন্তু তার শব্দ আমরা শুনতে পাই না। কেন পাই না? ওইসব শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20-এর নিচে। আর 20,000-এর উপর যদি কম্পাঙ্ক হয় তাও আমরা সেটা শুনতে পাবো না। ঠিক আছে? আচ্ছা, আমি 20 থেকে 20,000 যে কম্পাঙ্ক হ্রাস বললাম, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে, কুকুরের ক্ষেত্রে কিন্তু আরো বেশি। বুঝছো? সেই জন্য কুকুররা কিন্তু অনেক দূরে শব্দ শুনতে পারে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন এত পর্যন্ত বুঝলাম। শব্দ দূষণ আমরা জানি, শব্দ দূষণটা কখন হবে? স্বাভাবিক 20,000 হার্টজের উপরে বা আমাদের শ্রাবতার একটা সীমা আছে, আমাদের কানের যে পর্দা আছে সেই পর্দার একটা কম্পন, এখানে যে অতিরিক্ত কম্পন হয়, ধরো তুমি যে উপরের এই যে উপরে যে উদাহরণটা যে বললাম, দেখো এই ক্যানের উপরে যে পর্দা আছে না, এটা এক উদাহরণ পর্দা, তুমি যখন শব্দটা বেশি করো তাহলে এই পর্দাটা কি হবে, ফেটে যাবে। মানে কম্পন বেশি হলে পর্দাটাই ফেটে যাবে। সেরকমই আমাদের কানের পর্দার একটা সীমা আছে। অতিরিক্ত অতিরিক্ত কম্পনের ফলে কানের সমস্যা হতে পারে, যার সহনশীল মাত্রার উপর যখন চলে যাবে তখন আমরা সেটাকে বলি শব্দ দূষণ। তারপরে এটা একটু বাসায় পড়বে, শব্দ দূষণের ক্ষতি কি কি, তোমরা এটা আশা করি পড়লে পারবে। নেক্সট ক্লাসে আমরা
শব্দ সৃষ্টিকারী যন্ত্র কি কি, মানে কি কি যন্ত্র দ্বারা শব্দ তৈরি করো, সেগুলো কাছে আমরা ইনশাল্লাহ পড়বো, পরে অধ্যায়টা শেষ করবো। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা ভাষায় পড়ে নাও, কারণ আর বেশি ইয়ে নাই। ঠিক আছে, এটা ভাষা পড়তে পারবে। নেক্সট ক্লাসে আমরা একটু করবো যে এই অধ্যায় থেকে তোমাদের থেকে এমসিকিউ জিজ্ঞাসা করবো। ঠিক আছে, সবাই একটু ভালো করে প্রস্তুতি নিয়ে আসবে। সব বুঝছো বিষয়টা? নেক্সট ক্লাসে আমি এই অধ্যায় থেকে এমসিকিউ জিজ্ঞাসা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসা থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।